নমস্কার। মে মাস 2025 মাসিক রাশিফল মেষ রাশিকে নিয়ে বলবো। সাড়ে সাতি শুরু হয়েছে মেষ রাশির। এই প্রথম মাস কেমন কাটবে, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে আবার লাভ আসবে, সন্তান, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মজীবন, ভাগ্য কীরকম সঙ্গ দিবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচর সম্পর্কেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এইটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। এদিকে তো শনিদেবের রাশি পরিবর্তন হয়েছে। শনিদেব মীন রাশিতে চলে এসছে, তো মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হয়েছে। তো এই মে মাসে আবার আরও কিন্তু 3টি পরিবর্তন হবে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন এই মেষ রাশির ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, দেবগুরু বৃহস্পতির পরিবর্তন এবং রাহু আর কেতুর পরিবর্তন। তো দেবগুরু বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মিথুন রাশিতে, এবং 18ই মে আবার রাহু এবং কেতু পরিবর্তন করবে। এছাড়া আরেকটি পরিবর্তন রয়েছে মে মাসে, সেটা হচ্ছে সূর্যের পরিবর্তন। 15 তারিখে সূর্য আবার তার উচ্চ ঘর থেকে বেরিয়ে চলে আসবে দ্বিতীয় ঘর বৃষ রাশিতে। তো মে মাসে গ্রহদের অবস্থান কীরূপ থাকছে সেটা সবার প্রথমে তুলে ধরব। তো মে মাসে রাশির উপর অবস্থান করছে উচ্চ অবস্থায় সূর্যদেব। এই অবস্থানটা যথেষ্ট ভালো। 15 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে আসবে এবং বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি 15 তারিখে আবার চলে আসবে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে। অপরদিকে রাশির চতুর্থ ঘরে আবার মঙ্গল রাশির অধিপতি নীচ অবস্থায় রয়েছে এবং মঙ্গলও কিন্তু 13 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকছে। তারপরে কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, সেটা হচ্ছে বুধের নক্ষত্র। কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে কন্যা রাশিতে। 18 তারিখে কেতুর রাশি পরিবর্তন করবে এবং রাশির যেটা দ্বাদশ ঘর মীন রাশি, এই ঘরে শনি অবস্থান করছে। রাহু অবস্থান করছে, রাহু আবার 18 তারিখে চলে আসবে একদম কুম্ভ রাশিতে, রাশি পরিবর্তন করবে এবং শুক্র অবস্থান করছে, আর অবস্থান করছে হচ্ছে বুধ। তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান। তবে রাশির অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে আর সূর্য রাশির উপর অবস্থান করছে। তো এখানটাতে একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। এটা কিন্তু খুব ভালো রাজযোগ এই মেষ রাশির ক্ষেত্রে এই মাসে। সবার প্রথমে মেষ রাশির সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে, যে শরীর স্বাস্থ্য এই মে মাসে কেমন থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, রাশির অধিপতি চতুর্থ ঘরে নীচ অবস্থায় রয়েছে, তবে তার নীচ ভঙ্গ হচ্ছে, সূর্য রাশির উপর অবস্থান করছে এবং সবগুলো হচ্ছে অগ্নিতত্ত্ব। আর রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে জলতত্ত্বে। পঞ্চমপতি সূর্য রাশির উপর অবস্থান করছে। শরীর স্বাস্থ্যে ওরকম কিছু ভাইটাল জিনিস দেখা যাচ্ছে না, তবে নিজের খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র চলে এসে দ্বাদশ ঘরে উচ্চ অবস্থান করছে রাহুর সাথে এবং রাশির উপর অবস্থান করছে সূর্য। অতএব নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীরচর্চার মধ্যে থাকতে হবে। যাদের রক্তজনিত সমস্যা রয়েছে তারা বিশেষ সাবধানে থাকবেন এবং ত্বকজনিত সমস্যা, এই সমস্যাগুলো যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। যদি শিক্ষার দিকে আলোচনা করি, তাহলে এই মে মাসে এই মেষ রাশির কিন্তু এই রাশির যেটা পঞ্চম ঘর থেকে তো শিক্ষা দীক্ষা জিনিসটা দেখা হয়। তো পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে সূর্য রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ পঞ্চমপতির অবস্থান যথেষ্ট ভালো। যারা শিক্ষার্থী তাদের জন্য খুবই ভালো সময়, যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কিংবা যারা সরকারি কোনো এক্সামে বসছেন তাদের জন্য 15 তারিখ পর্যন্ত বিশেষ ভালো সময়। তারপরেও সময় যথেষ্ট পক্ষে থাকবে এই মেষ রাশির এবং মাসের মধ্যভাগ থেকেও যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে, চলে আসবে তৃতীয় ঘরে এবং তার দৃষ্টি পড়বে একদম নবম ঘরে। দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকেই দেখবে, তো নবম ঘর থেকে দূরযাত্রা এবং উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায়। তাহলে শিক্ষার্থীরা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন বা বিদেশে পড়াশোনা করবেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বহু ছাত্রছাত্রীরা যারা রক্তের উপর গবেষণা করছেন বা রক্তজনিত কোনো চিকিৎসার মধ্যে জড়িত রয়েছেন, শিক্ষা লাভ করছেন, তাদের জন্য খুবই ভালো সময়। বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা ইঞ্জিনিয়ার লাইনে রয়েছেন
তাদের জন্য যথেষ্ট ভালো। ভূমি সংক্রান্ত বিষয়ের উপর যারা গবেষণা করছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়কাল খুবই ভালো সময় হতে যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি বলি, তাহলে প্রেম ভালোবাসা পঞ্চম ঘর থেকেই দেখা হচ্ছে। পঞ্চম ঘরের অধিপতি সূর্য উচ্চ ঘরে অবস্থান করছে। তো সূর্য যখন উচ্চ ঘরে অবস্থান করে তখন ক্রোধ, জেদ, ইগো এই জিনিসটাও বৃদ্ধি করবে, কারণ সূর্য তো হচ্ছে রাজা, উচ্চ হয়ে গেছে। অতএব তাহলে নিজের অহংকার, ক্রোধ এই সমস্ত থেকে কিন্তু এই জায়গাটার উপর বিশেষভাবে ইফেক্ট পড়বে। অতএব এই দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং তারপরে যখন 15 তারিখের পর এই সূর্য চলে আসবে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরে আসা মানে তখন মঙ্গলের কিন্তু নীচ অবস্থা থেকে গেল, যে নীচ ভঙ্গটা হচ্ছিল সেটা কিন্তু এবার উঠে গেল, মানে নীচ হয়ে গেল মঙ্গল। আর সূর্য চলে আসলো দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘর থেকে আবার বাণীর বিচার। তাহলে এইখানটাতে কিন্তু নিজের মুখের ভাষাকে যথেষ্ট শালীনতায় নিয়ে আসতে হবে, যেন নিজের মুখের কথার জন্য সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নেই। এই সময় কিন্তু হবে কি, যে পিতামাতারা সন্তানের জেদ রক্ষা করতে করতে জীবন শেষ হবে, সন্তানরা একটু জেদি হয়ে যাবে, অথবা সন্তানের কথাতে দুঃখ প্রকাশও করবে। অতএব এই দিক থেকে যথেষ্ট বুঝতে হবে। তবে যোগাযোগ যে বিচ্ছিন্ন হবে সেটা না, কারণ দেবগুরু বৃহস্পতি আবার তৃতীয় ঘরে চলে আসবে। তৃতীয় ঘরে আসা মানে সেটা যোগাযোগের ঘর, এবং দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি দিয়ে নিজের রাশিকেই দেখবে, ধনু রাশিকে দেখবে। তো যোগাযোগ বিচ্ছিন্ন হবে এরকম কিন্তু উঠে আসছে না। কথাবার্তায় কিছু একটা পরিবর্তন থাকতেই পারে, বিপরীত পরিস্থিতি হতে পারে, তা বলে যে সম্পর্ক ছিন্ন হবে সন্তানের সাথে, পিতামাতার বা বন্ধুবান্ধবদের সাথে, এরকম জিনিসটা উঠে আসছে না। মেষ রাশি যদি দাম্পত্য জীবন নিয়ে বলি, তাহলে দাম্পত্য জীবন যেটা হচ্ছে সপ্তম ঘর, তুলা রাশি, তুলা রাশির অধিপতি শুক্র দ্বাদশে অবস্থান করছে উচ্চ ঘরে, এবং অবস্থান করছে আবার রাহুর সাথে, সঙ্গে শনি এবং বুধ রয়েছে। আর রাশির অধিপতি নীচ অবস্থায় কিন্তু চতুর্থ ঘরে রয়েছে কর্কট রাশিতে, এবং এই মঙ্গলের উপর রাহুর কিন্তু আবার দৃষ্টি রয়েছে। এবং 18 তারিখে যখন রাহু আবার সরে চলে আসবে, রাশি পরিবর্তন করে নেবে, তখন রাহুর দৃষ্টি থেকে মঙ্গল কিন্তু সরে গেল। যদি অসুবিধা তৈরি হয় তাহলে কিন্তু এই 18 তারিখ পর্যন্তই সাবধান, বিশেষ সাবধান। দাম্পত্য জীবনে কিন্তু একটা বিচ্ছেদের মতন সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ মঙ্গল অতদিন 13 তারিখে চলে আসবে, 13ই মে চলে আসবে আবার বুধের নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্র, বেরি ধরা সাপ। এখানটাতে নিজের একটা ক্রোধ, জেদ, একটা অহংকার, একটা রাগ, এই সমস্ত জিনিস, নিজের বলে একটা মানে নিজের কথাকে বেশি গুরুত্ব দেওয়া, এই সমস্ত জিনিস কিন্তু তৈরি করবে। এবং 18 তারিখের পর থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে, ঘোরা, থাকা, খাওয়া, অ্যাডভেঞ্চার লাইফ যথেষ্ট থাকবে এই মেষ রাশির ক্ষেত্রে। তবে দাম্পত্য জীবনে ব্যয়বহুল্যও থাকবে, অনেক টাকা পয়সাও এই মুহূর্তে খরচাপাতি হবে নিজেদের শখ, আনন্দ, ফুর্তি এই সমস্ত করার জন্য। মেষ রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্য নিয়ে বলি, তো তাহলে রাশির উপরে সূর্য উচ্চ অবস্থায় অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত। সূর্য চলে আসবে একদম দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে, পঞ্চমপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান। এই অবস্থানটাও ভালো হবে সূর্যের, কারণ যে নক্ষত্র 3টা পাবে সেই নক্ষত্র যথেষ্ট ভালো অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন হচ্ছে, দেবগুরু বৃহস্পতি 15 তারিখে রাশি পরিবর্তন করবে, চলে আসবে তৃতীয় ঘরে, এবং নিজের রাশি ধনুরাশিকে দেখবে। সেটা হচ্ছে ধনুরাশিটা ধর্ম, যেটা দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক, পরোপকারিতার কারক, মায়া মমতার কারক, ঈশ্বরীয় শক্তির কারক। আর নবম ঘর হচ্ছে ধর্মের ঘর, নিজের ঘরকে দেখবে তৃতীয় ঘর থেকে, যোগাযোগের ঘর থেকে। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, যেটা তুলা রাশির উপর পড়বে। অপরদিকে আবার 18 তারিখে রাহু চলে আসবে লাভের ঘরে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে চলে আসবে রাহু। তবে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি শনি দ্বাদশে অবস্থান করছে, আর 7.5 কিন্তু শুরু হয়েছে। আর শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে, শনি তো 28 তারিখে নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো 7.5 শুরু হওয়া, আর দেবগুরু বৃহস্পতি নিজের ঘর যেটা ভাগ্যের ঘরকে দেখা, এর উপরে তার কিছু নাই। তো শনি তো বাধা সৃষ্টি করবে, কারণ 7.5 একটা ইফেক্ট, মানসিক অশান্তি, মানসিক টেনশন, কারণ চন্দ্রের ভূমিকাটা চলে আসবে, রাশি তো চন্দ্র দিয়েই তৈরি হয়। 7.5 ইফেক্ট কিন্তু শুরু হয়ে যাবে, এই শনির 7.5 একটা ইফেক্ট ভালো কাজ করবে, কারণ কর্মের ঘর আর লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং তাও আবার নিজের নক্ষত্রে। তো এই সময় কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে,
এই মেষ রাশিকে। যেটা করবে কিন্তু হিসাব করেই করতে হবে, না তো যেটা আয় করবে, যেটা ইনকাম করবে সেটা কিন্তু ব্যয়ের খাতায় চলে যাবে। দেবগুরু বৃহস্পতি কি ভাগ্যের সহায়ক হবে, যোগাযোগ জিনিসটা বৃদ্ধি করাবে, দেবগুরু বৃহস্পতি লাভও দিবে, কিন্তু টোটালটা হিসাব করেই চলতে হবে, আয় ব্যয়ের হিসাব করেই চলতে হবে, তাহলে কিন্তু সাশ্রয় করতে পারবে, না তো কিন্তু বিপরীত পরিস্থিতি হয়ে যাবে এই মেষ রাশির। আর শনি যেহেতু 7.5 চলছে, দ্বাদশ ঘরে অবস্থান করছে, খরচাপাতি তো অবশ্যই করাবে। আর দ্বাদশ ঘর কি আধ্যাত্মিকের ঘর, সোশ্যাল ঘর, দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি মীন রাশি। তো যেহেতু শনি মীন রাশিতে অবস্থান করছে এবং আধ্যাত্মিকতার ঘর সোশ্যাল ঘর, তাহলে খরচাপাতিটা বেশিরভাগ যদি আধ্যাত্মিকের দিকে করে, ধর্মের পথে করে, ধর্মের দিকে যদি করে, তাহলে ভাগ্যের সঙ্গও পাবে, আর্থিক দিকেও যথেষ্ট থাকবে, লাভ জিনিসটাও পাবে। তবে লাভের জন্য কিন্তু যথেষ্ট আবার ছোটাছুটিও করাবে, কারণ দ্বাদশ ঘর হচ্ছে বিদেশের ঘর, এবং কর্মক্ষেত্রে কিন্তু ধীর গতি অবশ্যই নিয়ে আসবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট করাবে, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের জন্য যাত্রা হবে, কিংবা বিদেশে যারা রয়েছেন তাদের আবার কর্মলাভের সুবিধা করাবে শনির এই অবস্থান এবং গুরুর এই রাশি পরিবর্তন। কারণ দেবগুরু বৃহস্পতির এই নবম ঘরে দৃষ্টি নিজের রাশিকে দেখা, এখানটাতে দূরযাত্রা জিনিসটাকে বোঝায়, এবং যোগাযোগের ঘরে অবস্থান করছে, কর্মক্ষেত্রে কোনো নতুন ডকুমেন্টেন্সি বা নতুন চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। অপরদিকে কেতু চলে আসবে আবার পঞ্চম ঘরে, কেতু থাকবে সূর্যের নক্ষত্রে, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। তো যাই হোক, কর্মক্ষেত্রে বিশেষ সাবধানেই কাজ করতে হবে। ভাগ্যের সঙ্গ পাবে, কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে, দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সাপোর্ট করবে, কিন্তু শনি দ্বারা বাধা তৈরি হবে বহু রকমভাবে, খরচাপাতি বৃদ্ধি করাবে, যার জন্য আয় ব্যয়ের হিসাব এবং নিজের কথাবার্তাকেও যথেষ্ট শালীনতা রাখতে হবে। রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, লাভের ঘরে রাহু অবস্থান করছে, লাভেরও একাধিক রাস্তা থাকবে, কিন্তু এই যে বললাম আয় আর ব্যয় সমানভাবে হিসাব করে রাখতে হবে। মোট কথা বাজেট করে চলতে হবে, বাজেটের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না মেষ রাশিকে। এই সময়কালে সন্তানের দিক থেকেও খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। তো যাই হোক, এরকমই একটা জিনিস বোঝা যাচ্ছে এই মে মাসে মেষ রাশির ক্ষেত্রে। এই মাসে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং ভাগ্যের ঘর নিজের ঘরকে দেখছে গুরু। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে মেষ রাশির ক্ষেত্রে, কারণ গুরুর জ্ঞানের আলোতেই অন্ধকার দূর হবে। তাই বিশেষভাবে বলবো, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। তো অনেক কথা আলোচনা করলাম মেষ রাশির সম্পর্কে, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে পরবর্তী আরেকটি পর্ব নিয়ে আসবো। যদি এই আলোচনা সত্যিই কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং মনে রাখবেন এই চ্যানেলে বহু মেষ রাশি সম্পর্কিত ভিডিও আগামী দিনে আপলোড দেওয়া হবে। যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই তার ভিডিওর নোটিফিকেশন সহজেই চলে যাবে আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।